হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রাইস স্মার্ট বাংলা ইউটিউব ক্লাস। আশা করছি সবাই খুব ভালো আছো এবং পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ। ডব্লিউবিসিএস পরীক্ষা একদম সামনে এবং তার কথা মাথায় রেখে আমরা কিন্তু শেষ মুহূর্তের কিছু প্রস্তুতি এবং কিছু রিভিশনের সিরিজ এনেছিলাম, যেখানে আমরা বলেছিলাম যে আমাদের সপ্তাহে 3 দিন করে ক্লাস থাকবে ফর ডব্লিউবিসিএস ইন্ডিয়ান পলিটি। এবং পলিটিতে আমি তোমাদের যে ক্লাসগুলো নিয়েছি সেখানে আমি বলেছি যে সপ্তাহে 2 দিন করে ক্লাস আমি এমসিকিউ বেসড নেব এবং 1 দিনের ক্লাস কিন্তু কন্টেন্টের উপরে। ঠিক সেরকমই আজকে যে ক্লাসটা আমি নেব সেটা কিন্তু কন্টেন্ট বেসড এবং যে বিষয়টাকে নিয়ে আজকে পড়াবো দ্যাট ইজ অ্যান্টি রিফেকশন ল, বাংলায় আমরা বলে থাকি দল ত্যাগ বিরোধী আইন। ভারতবর্ষে এই আইনটা কেন প্রচলিত হয়েছিল এবং কেন এই আইনটা আমরা অ্যাপ্লাই করেছিলাম এবং এই আইনটার বিশেষ বৈশিষ্ট্যগুলো কি কি, কোন কোন জায়গায় আইনটার ফাঁক রয়েছে বা আমরা এই আইনটা কি এখনো দেখতে পাই যে লাগু হচ্ছে, এই সংক্রান্ত যে প্রশ্নগুলো তোমরা ফেস করো সেইগুলোকে নিয়ে আজকে আলোচনা করব। এবং এই আইনটা কিন্তু পুরোটা পড়ার প্রয়োজন নেই, মূল যে যে এরিয়াগুলোকে আমাদের পড়তে হবে সেগুলোই আজকে কিন্তু আলোচনা করব। তো আশা করছি সবাই বুঝতে পারবে এবং তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে কমেন্ট সেকশনে প্রত্যেকে জানিও যে ক্লাসটা বুঝতে পারলে কিনা এবং কারো কোনো রকম কোনো ডাউট বা কোয়ারিজ রয়েছে কিনা। মোটামুটিভাবে পরীক্ষা যে ধরনের প্রশ্ন আসে সেগুলোর কথা ভেবেই কিন্তু আমি ক্লাসটাকে সাজিয়েছি। তো চলো আমরা স্টার্ট করি অ্যান্টি রিফেকশন ল, আজকের আলোচনার বিষয়বস্তু। তো এবার আমাদের দেশেতে ভারতবর্ষে অ্যান্টি রিফেকশন ল এই আইনটাকে নিয়ে আমাদের আলোচনা করতে হলে আমাদের প্রাথমিকভাবে যেটা জানতে হবে সেটা হচ্ছে এই অ্যান্টি রিফেকশন কথাটার মানে কি। এই অ্যান্টি রিফেকশন কথাটাকে বাংলায় আমরা বলে থাকি দল ত্যাগ বিরোধী আইন। অ্যান্টি রিফেকশন ল মানে হচ্ছে আইন, আর অ্যান্টি রিফেকশনকে বলা হয়ে থাকে দল ত্যাগ বিরোধী। তাহলে দল ত্যাগ বিরোধী কথাটার মানে কি? অর্থাৎ ধরো একটা লোক, একটা দল, যে দলের সে সদস্য সেটাকে ত্যাগ করে অন্য দলে চলে গেল, তাহলে কি তাকে আমি আইন দিয়ে বাতিল করে দেব তার সদস্য পদ? তার উত্তর হচ্ছে এতটাও সহজ নয়, এটা এইভাবে বলা যায় না। তো আমরা কিভাবে পড়বো বিষয়টাকে সেটা একটুখানি ফলো করো। প্রথম আমরা যেটাকে বলবো সেটা হচ্ছে যে এই অ্যান্টি রিফেকশন ল এর সঙ্গে বেশ কিছু শব্দ যুক্ত রয়েছে, যার মধ্যে একটা শব্দ আমরা বলতে পারি ফ্লোর ক্রসিং। এবার এই ফ্লোর ক্রসিং কথাটার মানেটা একটু বলে দিই। দেখো, ফ্লোর কথাটার মানে হচ্ছে মেঝে, আর ক্রসিং কথাটার মানে হচ্ছে ক্রস করা। তাহলে ধরে নেওয়া যাক আমাদের দেশে ভারতবর্ষের যে পার্লামেন্ট রয়েছে সেই পার্লামেন্ট হাউসটার ভিতরে ধরা যাক কোনো একটি পার্টিকুলার হাউস, রাজ্যসভা অথবা লোকসভা, সেখানে একজন মেম্বার, তিনি হয়তো লোকসভার একটি পলিটিক্যাল পার্টির সদস্য ছিলেন এবং তিনি দেখা গেল যে 5 বছর কার্যকালের মধ্যে তার পলিটিক্যাল পার্টি সুইচ করে 3 বছরের মাথাতে একটা পার্টি থেকে অন্য পার্টিতে চলে গেলেন। তাহলে তার যে এই সুইচ করা, এইটা কিন্তু অনেক ক্ষেত্রেই বেআইনি হয়ে দাঁড়ায় এবং সেক্ষেত্রে সেই ব্যক্তিটির কিন্তু সদস্য পদ ক্যান্সেল হয়ে যেতে পারে তিনি যদি নির্দিষ্ট নিয়ম না মেনে দলটাকে ত্যাগ করেন। এই দল ত্যাগের ঘটনাটাকে বন্ধ করার জন্য বা রুখবার জন্য ভারতবর্ষে যে আইনটা এসেছিল সেই আইনটার নাম হচ্ছে দল ত্যাগ বিরোধী আইন। প্রশ্ন হলো যে শুধুমাত্র একটা লোক লোকসভা বা রাজ্যের ক্ষেত্রে বিধানসভা, সেখানে একটা পার্টির মেম্বার হয়ে সদস্য হয়েছিল এবং 5 বছর কার্যকালের মধ্যে একটা পার্টি থেকে অন্য পার্টিতে সুইচ করলেই কি তাকে আমরা লোকসভা বা বিধানসভা থেকে বাদ দিয়ে দেব? তার উত্তর হচ্ছে না, এতটাও সহজ নয়। নির্দিষ্ট জায়গাতে আমাকে কন্ডিশনগুলোকে রাখতে হবে। সেই শর্ত যদি সে না মানে, নিয়ম যদি সে না মানে, তাহলে সে অন্য জায়গায় চলে গেলে তার নামে কিন্তু অ্যান্টি ডিফেকশন আসতে পারে। তাহলে আমাদের প্রথম মনে রাখতে হবে যে এই ঘটনাটাকে বলা হয়ে থাকে ফ্লোর ক্রসিং। ফ্লোর মানে মেঝে, ক্রসিং মানে ক্রস করা। তাহলে লোকসভা বা বিধানসভা একটা পার্টিকুলার হাউসে যদি মেঝে, একটুখানি সিম্বলিক ওয়েতে এটা আমরা ব্যবহার করি যে মেঝের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তুমি যদি চলে যাও, মানে মানুষ তোমাকে ভোট দিয়েছিল একটা পার্টির মেম্বার হিসাবে, তুমি তাদের বিট্রে করে, তাদের প্রতি ডিসলয়াল হয়ে তুমি যদি অন্য পার্টি সুইচ করো, তাহলে তুমি মেঝের একদিক থেকে অন্যদিকে ক্রস করছো বলে তোমার এই ফ্লোর ক্রসিংকে আটকানোর জন্য কিন্তু আমরা অ্যান্টি রিফেকশন ল চালু করেছি। তাহলে আমাদের প্রথম শব্দ হচ্ছে ফ্লোর ক্রসিং। সেকেন্ড, এখান থেকে যে জিনিসটা মনে রাখতে হয় সেটা হচ্ছে এই পার্টিকুলার আইনটা আমরা কিভাবে পেয়েছিলাম বা কোন সালে আমরা পেয়েছিলাম। আমরা পেয়েছিলাম 1985 1985 সালে এবং আমরা পেয়েছিলাম 52nd
অর্থাৎ 52তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের সাহায্যে, সংবিধান সংশোধনী আইনের সাহায্যে, এবং 1985 52nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এবং তার সঙ্গে যেটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে 10th শিডিউলের কথাটাও তোমাকে কিন্তু পড়তে হবে। কেন একটুখানি বলে দিই। আমাদের এখান থেকে পরীক্ষায় কিন্তু 3টে প্যাটার্নে প্রশ্ন হতে পারে অ্যান্টি রিফেকশন ল ওয়াজ পাসড ইন হুইচ ইয়ার, কোন সালে অ্যান্টি রিফেকশন ল পাস হয়েছে, তার উত্তর হচ্ছে 1985। প্রশ্ন হতে পারে এখান থেকে আমাদের দেশেতে ভারতবর্ষে এই অ্যান্টি রিফেকশন ল, এই আইনটাকে আমরা কোন অ্যামেন্ডমেন্ট দিয়ে পাস করেছিলাম, তার উত্তর 52nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। প্রশ্ন হতে পারে কোন শিডিউলে অ্যান্টি রিফেকশন সম্পর্কে উল্লেখ করা আছে, তার উত্তর 10th শিডিউল। তোমরা যদি কখনো কনস্টিটিউশন সম্পর্কে ডিটেলে পড়তে যাও, দেখবে 10th শিডিউলের ভিতরে অ্যান্টি রিফেকশন ল নিয়ে ডিটেলে বলা আছে। তাহলে আমাদের এখান থেকে যে ইনফরমেশনগুলো মনে রাখতে হচ্ছে সেটা হচ্ছে অ্যান্টি রিফেকশন ল, যেটাকে আমরা বাংলায় বলে থাকি দলত্যাগ বিরোধী আইন, সেই আইনটা প্রাথমিকভাবে যে শব্দটার উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে, দ্যাট ইজ ফ্লোর ক্রসিং, অর্থাৎ ফ্লোরের একদিক থেকে অন্যদিকে ক্রস করে তুমি যদি বিট্রে করো মানুষকে, সেক্ষেত্রে তোমাকে কিন্তু পোস্ট থেকে সরিয়ে দেওয়া যেতে পারে, যে আইন দিয়ে সরানো যেতে পারে, দ্যাট ইজ কল্ড অ্যান্টি রিফেকশন ল। এবং আমাদের দেশেতে এই আইনটা পাস হয়েছিল ইন দ্য ইয়ার 1985, যে সংশোধনী আইন দিয়ে, দ্যাট ইজ 52nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের সাহায্যে পাস হয়েছিল। পরে প্রশ্ন হচ্ছে যে আমাদের দেশেতে যে আইনটা রয়েছে, আইনটা আমাদের কোন প্রধানমন্ত্রীর আমলে তৈরি হয়েছিল, এটাও কিন্তু খুব ক্রুশিয়াল একটা জায়গা। তাহলে আমাদের দেশেতে আইনটা তৈরি হয়েছিল যে প্রধানমন্ত্রীর আমলে, তিনি হচ্ছেন রাজীব গান্ধী। সালটা একটুখানি প্রত্যেকে খেয়াল করো, 1985, মানে রাজীব গান্ধীর সময়তে কিন্তু আমাদের দেশেতে এই আইনটাকে আমরা পাস করেছিলাম, এবং 80s দশকে। তাহলে আমরা যদি এখান থেকে একটুখানি কয়েকটা ইম্পর্টেন্ট এরিয়া একটু বলে নিই, সেটা হচ্ছে রাজীব গান্ধীর সময়তে এই আইনটা কেন হঠাৎ করে এলো। তার আগেও তো অনেকে প্রধানমন্ত্রী ছিলেন, তাদের সময় তো এই ঘটনাটা ঘটেনি। তার একমাত্র কারণ হচ্ছে 1980-র দশকে, 1980s-এ 80-র দশকে দেখা গেছিল যে ভারতবর্ষের বিভিন্ন পলিটিক্যাল পার্টি, রাজনৈতিক দলগুলো, সেই দলগুলো কিন্তু বিশ্বাসযোগ্যতা হারাচ্ছিল তাদের সদস্যদের কাছে, এবং সেই কারণে দেখা যেত যে একজন ব্যক্তি সারা দিনের মধ্যে পোশাক বদল করার মতন পলিটিক্যাল পার্টি চেঞ্জ করছেন। অর্থাৎ তিনি সকালবেলা যে পলিটিক্যাল পার্টির সদস্য, তিনি হয়তো বিকেলে সেই পার্টির সদস্য পদ খারিজ করে অন্য পলিটিক্যাল পার্টিতে জয়েন করতে চাইছেন। এই অদ্ভুত একটা টেন্ডেন্সি বা ট্রেন্ড 80-র দশকে কিন্তু বিভিন্ন সদস্যদের মধ্যে দেখা গিয়েছিল, বিভিন্ন দলের। তো এই ঘটনাটাকে আমরা সেই সময়তে যে নামটা দিয়ে খুব বেশি চালু করেছিলাম বা খুব বেশি প্রচার করেছিলাম, সেটাকে বলা হয়ে থাকে আয়ারাম গায়ারাম নীতি। তো আয়ারাম গায়ারাম নীতি বলতে আমরা কি বুঝছি? আয়ারাম গায়ারাম, অর্থাৎ রাম যদি এখানে একজন পার্সন হয়, একজন ব্যক্তি হয়, তিনি আসছেন এবং যাচ্ছেন, পোশাক বদল করার মতো মানুষের পলিটিক্যাল পার্টি চেঞ্জ করা হতো, সেই কারণে এখানে বলা হতো আয়ারাম গায়ারাম নীতি। তাহলে আয়ারাম গায়ারাম নীতি হলে যেটা হবে, ভাবো একটা লোকসভাতে টোটাল মেম্বার সংখ্যা এই মুহূর্তে আমরা জানি, বর্তমানে আমরা জানি লোকসভাতে টোটাল মেম্বার সংখ্যা হচ্ছে 543 জন, অর্থাৎ 543 মেম্বার্স রয়েছে। তাহলে লোকসভাতে 543টা টোটাল সিটের মধ্যে যদি দেখা যায় যে একটা পলিটিক্যাল পার্টি 272খানা সিট পেয়েছে, একটা পলিটিক্যাল পার্টি 272 বা তার থেকে বেশি সিট পেয়েছে, তাহলে তো সেই পলিটিক্যাল পার্টিটা একাই সরকার বানাবে। কিন্তু যদি দেখা যায় যে একটা পলিটিক্যাল পার্টি এককভাবে জাস্ট 272টা সিট পেয়েই সরকারে আছে, বেশি সিট পায়নি, একদম টায় তার মেজরিটি হয়েছে, সরকার তৈরি করেছে, এবং যদি কোনো কারণে দেখা যায় যে সেই সরকারটা তৈরি হওয়ার পরে দেখা যাচ্ছে যে সেই পলিটিক্যাল পার্টিটা থেকে প্রচুর সংখ্যক মানুষ অন্য পলিটিক্যাল পার্টিতে সুইচ করছে, তখন তাহলে যে পার্টি সরকার তৈরি করেছে সেই পার্টির কিন্তু স্থায়িত্ব নিয়ে বা সেই সরকারের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠবে। বুঝতেই পারছো, একটা টোটাল লোকসভা, ফুল কমপ্লিট লোকসভার ভিতরে যতগুলো সিট রয়েছে তার মধ্যে যদি 272টা সিট একদম টায় মেজরিটি পেয়ে যদি একটা পার্টি একক সরকার বানায়, এবং সেই সরকার বানানোর ধরো 2 বছরের মধ্যে দেখা যায় যে সেই পার্টি থেকে বেশ কিছু মেম্বার তারা অন্য পলিটিক্যাল পার্টিতে সুইচ করে গেল, তখন তাহলে কিন্তু সেই পার্টিকুলার সরকারের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠতে পারে। সরকারের স্থায়িত্ব নিয়ে যদি প্রশ্ন ওঠে, সেক্ষেত্রে কিন্তু নো কনফিডেন্স মোশন পাস হলে সরকারকে রিজাইনও করতে হতে পারে।
তাই আমরা এই ধরনের দুর্বলতাগুলোকে এড়ানোর জন্য আইনটাকে পাস করলাম। আইন তো পাস হলো, কিন্তু এই আইন কেন আমাদের দেশেতে অ্যাপ্লিকেবল হচ্ছে এখন, বা সেই সময়তে অ্যাপ্লিকেবল হতো, সেটা একটু জানা দরকার। তোমরা প্রত্যেকেই জানো যে আমাদের দেশে এরকম প্রচুর সংখ্যক মানুষ রয়েছেন, দেখবে আমরা বাংলাতে একটা খুব শব্দ পাই, সেটা হচ্ছে দল বদলু। দল বদলু মানে হচ্ছে দলকে বদল করে, বারবার বারবার চেঞ্জ করতে থাকে। হতে পারে তার পলিটিক্যাল আইডিওলজি পছন্দ হয়নি, হতে পারে তার নিজের স্বার্থ রয়েছে। এনিওয়ে, মানুষ কিন্তু অনেকবারই দল বদলায়, এবং বিভিন্ন পার্টির মেম্বাররা তারা যে দল বদলাচ্ছেন তার প্রভাব কিন্তু রাজনীতিতে পড়ে। কিন্তু মুশকিলটা হচ্ছে যে এই আইনটা তৈরি হয়ে যাওয়ার পরে আমাদের কিছু বৈশিষ্ট্য জানতে হবে, যে বৈশিষ্ট্যগুলো পেলে বা দেখলে আমরা বুঝতে পারবো যে কোন কোন ক্ষেত্রে আইনটা অ্যাপ্লিকেবল হয়, কোন কোন ক্ষেত্রে আইনটা অ্যাপ্লিকেবল হয় না। তাহলে এখান থেকে তোমরা যা যা জিনিসপত্র পড়লে সেগুলোকে আমি যদি একটুখানি সামারি করে দিই তাহলে দেখে নাও। একদম শুরুতে আমরা আইনের অফিসিয়াল নামটা পড়েছি, মূল শব্দটা যেটার উপর ভিত্তি করে আইনটা দাঁড়িয়ে আছে সেটা পড়েছি, কোন সালে আইনটা পাস হয়েছিল পড়েছি, কোন সংশোধনী আইন দিয়ে পাস হয়েছে এবং কোন শিডিউলে আছে পড়েছি, এই আইনটা কোন প্রধানমন্ত্রীর আমলে পাস হয়েছে পড়েছি, এবং যে অদ্ভুত ট্রেন্ড বা অদ্ভুত প্রিন্সিপালটাকে রুখবার জন্য এই নীতিটা তৈরি করা হয়েছিল সেটা হচ্ছে আয়রাম গায়রাম পলিসি। অর্থাৎ একটা লোক সারা দিনের মধ্যে এতবার পার্টি বদলাতো যার প্রভাব পরবর্তী সময়তে সরকারের উপরে পড়তে পারে বলে এই বিষয়টাকে রোখবার জন্য কিন্তু আইনটা এসেছিল। না, দ্য কোয়েশ্চেন ইজ, আমাদের দুটো আর্টিকেল পড়তে হবে, যে দুটো আর্টিকেলের সঙ্গে আইনটার একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, এবং এই আইনের কিছু বৈশিষ্ট্য আমাদেরকে পড়তে হবে। তো চলো আমরা একটু দেখে নিই বিষয়টা। আচ্ছা, এবারে আমরা যেটা বলবো সেটা হচ্ছে আমাদের দেশেতে, ভারতবর্ষে যে আইনটা রয়েছে, এই অ্যান্টি রিফেকশন ল, যেটাকে আমরা খুব শর্ট ফর্মে এডিএল বলতে পারি, অ্যান্টি রিফেকশন ল। এই এডিএল বা অ্যান্টি রিফেকশন ল এর আন্ডারে কিছু বৈশিষ্ট্য রয়েছে। সেই বৈশিষ্ট্যগুলো কি কি? আচ্ছা, প্রথম যেটা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে যে এই আইনটা কোন কোন ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে, সেন্ট্রালের ক্ষেত্রে অ্যাজ ওয়েল অ্যাজ স্টেটের ক্ষেত্রে। তাহলে যদি আমাকে এভাবে বলা হয় যে ইন্ডিয়ান পার্লামেন্ট বা ভারতবর্ষের পার্লামেন্ট অথবা আমাদের দেশেতে যে স্টেট লেজিসলেচার রয়েছে সেখানকার কোনো মেম্বার তিনি যদি স্বেচ্ছায় যে পার্টিতে ছিলেন সেই পার্টি থেকে সুইচ করে তিনি যদি অন্য পলিটিক্যাল পার্টিতে জয়েন করেন, তাহলে সেই ব্যক্তির কিন্তু মেম্বারশিপ ক্যান্সেল হয়ে যেতে পারে। তাহলে আমি যদি লোকসভাতে তৃণমূল থেকে জিতে সদস্য হই এবং আমি 2 বছরের মাথায় তৃণমূল থেকে সুইচ করে বিজেপিতে জয়েন করে যাই, তাহলে আমার কিন্তু মেম্বারশিপ ক্যান্সেল হতে পারে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু অবশ্যই আমার মেম্বারশিপ ক্যান্সেল হবে না যদি আমি রিজাইন করি। আমি যদি একজন মেম্বার হিসাবে রিজাইন করি, আমি যদি রেজিগনেশন দিই এবং আমার যদি পদত্যাগপত্র গৃহীত হয়, রিজাইন করে যাওয়ার পরে কিন্তু আমি তৃণমূলের লোক, আমি চাইলে বিজেপি জয়েন করতেই পারি, চাইলে আমি কংগ্রেস জয়েন করতেই পারি, কিন্তু আমি আমার লোকসভার টার্ম এখনো শেষ হয়নি, আমি রেজিগনেশন দিইনি, কিন্তু আমি যদি অন্য পার্টি সুইচ করে যাই এবং আমার নিজের ইচ্ছায় করি, সেক্ষেত্রে কিন্তু আমাকে অবশ্যই শাস্তি পেতে হবে, এবং আমার শাস্তি হচ্ছে আমার যে সদস্য পদ ছিল লোকসভাতে বা বিধানসভাতে সেটা কিন্তু খারিজ হয়ে যাবে। এক্ষেত্রে যে আইনটা অ্যাপ্লিকেবল হবে দ্যাট ইজ কল্ড অ্যান্টি রিফেকশন ল। সেকেন্ড যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে আমাদের দেশেতে, ভারতবর্ষে অ্যান্টি রিফেকশন ল অ্যাপ্লিকেবল হতে পারে। কেন হতে পারে না? যদি আমি আমার নিজের স্বাধীনতা মতন যা খুশি করতে চাই। তাহলে আমি এখানে একটা ছোট্ট করে ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে এগেনস্ট হুইপ। এগেনস্ট হুইপ কথাটার মানে কি? হুইপ, দেখো, হুইপ বলতে বোঝানো হয়ে থাকে মুখ্য নির্দেশক। অর্থাৎ একটা পলিটিক্যাল পার্টিতে যারা মেম্বার রয়েছে, যারা লোকসভা বা বিধানসভার সদস্য, তাদের ওয়ে অফ অ্যাকশন কি হবে, তারা কিভাবে কাজ করবে হাউসের ভিতরে, সেটাকে নির্দেশ দেওয়ার জন্য বা সেটাকে দেখাশোনা করার জন্য একজন ব্যক্তিকে অ্যাটাচ করা থাকে বা একজন ব্যক্তিকে অ্যাপয়েন্ট করা হয়। হতে পারে তিনি দলের সদস্যদের মধ্যেই কোনো একজন, হতে পারে তিনি ওই হাউসের ভিতরের লোক নয়, হাউসের বাইরের লোক। যেমন একটা উদাহরণ দিই, এই মুহূর্তে আমাদের দেশেতে লোকসভাতে টোটাল যে 543টা সিট রয়েছে, তার মধ্যে তোমরা সবাই জানো যে ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গের সিট সংখ্যা সেখানে 42টা, এবং আমাদের দেশেতে লাস্ট যে 2019 সালে ভোট হয়েছিল, সেই ভোটেতে দেখা গেছিল যে বিজেপি, ভারতীয় জনতা পার্টি, বিজেপির জন্য সিট ছিল 18টা, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস অর্থাৎ এআইটিসি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের জন্য সিট ছিল হচ্ছে 22টা, এবং এরপরে আর একটা পলিটিক্যাল পার্টি ছিল দ্যাট ইজ কল্ড কংগ্রেস, ইন্ডিয়ান কংগ্রেসের জন্য সেখানে সিট ছিল হচ্ছে 2টো।
তাহলে এই যে ডিভিশনটা ছিল, এবার ভেবে নাও অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যে 22খানা সিট ছিল, মানে 22 জন এমপি লোকসভাতে গিয়ে বসেছিল, তারা কিভাবে কাজ করবে, তাদের প্ল্যান অফ অ্যাকশন কি হবে, তারা কি কি পদক্ষেপ নেবে কোন কোন ক্ষেত্রে, সেই বিষয়গুলোকে এনশিওর করার জন্য কিন্তু হতে পারে 22 জনের মধ্যে থেকেই একজনকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে, যিনি অত্যন্ত বয়স্ক একজন মানুষ, এবং হতে পারে যে তিনি অত্যন্ত রেসপন্সিবল একজন মানুষ, তাই তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আবার এটাও হতে পারে যে 22 জনের মধ্যে কেউ নয়, 22 জনের বাইরের কোনো একজন ব্যক্তি বাইরে থেকে তাদেরকে অ্যাসিস্ট করছে। তো যিনি পলিটিক্যাল হুইপ হয়ে থাকেন, যিনি রাজনৈতিক দলের মুখ্য নির্দেশক হয়ে থাকেন, তার ভাবনার এগেনস্টে গিয়ে, তার কাজকর্মের বিরুদ্ধে কাজ করে বা তার নির্দেশের বিরুদ্ধে কাজ করে যদি আমি পার্টির একজন মেম্বার, আমি যা খুশি করি, হাউসে আমি দিনের পর দিন ভোট দিই না, হাউসে আমি দিনের পর দিন অ্যাবসেন্ট থাকি, সেক্ষেত্রে কিন্তু আমার সদস্যপদ ক্যান্সেল হতে পারে বাই অ্যান্টি ডিফেকশন ল। তাহলে আমি যদি ভোট থেকে অ্যাবস্টেইন করি, অর্থাৎ আমি যদি ভোট থেকে ডিবার্ট করি, তাহলে অ্যাবস্টেইন ফ্রম ভোট বললাম, আমি এখান থেকে বলছি ভোট থেকে আমি পার্লামেন্টের কোনো ভোটে আমি পার্টিসিপেট করি না, তাহলে সেক্ষেত্রে আমার কিন্তু সদস্যপদ ক্যান্সেল হতে পারে বাই দ্য অর্ডার অফ হুইপ। হুইপের অর্ডার যদি চলে আসে আমার এগেনস্টে, হুইপের যদি রেকমেন্ডেশন আসে আমার এগেনস্টে, তাহলে আমার কিন্তু অ্যান্টি ডিফেকশন ল কার্যকরী হওয়ার জন্য আমাকে রেডি থাকতে হবে। নেক্সট একটা পয়েন্ট বলি, সেটা হচ্ছে আমাদের দেশেতে অ্যান্টি ডিফেকশন ল অ্যাপ্লিকেবল হয় আর একটা বিশেষ ক্ষেত্রে, সেটা হচ্ছে ধরে নেওয়া যাক আমাদের দেশেতে কোনো একজন ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট। এবারে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট কথাটার খুব সুন্দর একটা মানে, তোমরা অনেকেই জানো যে আমাদের দেশেতে নির্দল বলে একটা বিষয় আছে। নির্দল মানে হচ্ছে একজন ব্যক্তি যিনি কোনো দল থেকে দাঁড়াননি, যিনি দলহীন হয়ে দাঁড়িয়েছেন বা দলের পরিচয় ছাড়া দাঁড়িয়েছেন, কোনো তার পিছনে কোনো বড় পার্টি ব্যানার কিন্তু নেই। এবার তিনি যদি দলহীন হয়ে দাঁড়ান বা তিনি যদি নির্দল থেকে দাঁড়ান, তাহলে সেক্ষেত্রে তার জেতার চান্স খুবই কম থাকে। কিন্তু এমন হতেই পারে যে তিনি, তার ব্যক্তি পরিচয় এতটাই ভালো যে তিনি কোন একটা এলাকা থেকে দাঁড়িয়েছিলেন এবং অধিকাংশ মানুষ তাকে ভোট দিয়ে তাকে জিতিয়েছে, যেটা খুবই খুবই মিরাকেল একটা ব্যাপার, কিন্তু হতে পারে। ধরো সেরকম কোনো নির্দল ব্যক্তি, তিনি ভোটে দাঁড়িয়েছিলেন, জিতেছেন এবং লোকসভার মেম্বার হয়েছেন, তিনি যদি কোনো পলিটিক্যাল পার্টি জয়েন করেন, তাহলে এখানে আমি লিখছি ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট পার্টিসিপেটস অর জয়েন্স, অথবা তিনি যদি জয়েন করেন পার্টি, অর্থাৎ তিনি যদি কোনো রাজনৈতিক দলে অংশগ্রহণ করেন বা তিনি জয়েন করেন, তাহলে সেক্ষেত্রে তার মানে তিনি কিন্তু বিট্রে করলেন মানুষকে, মানুষ তাকে নির্দলের লোক হয়ে ভোট দিয়েছিল, তিনি কিন্তু আলটিমেটলি সেই প্রতিজ্ঞা প্রতিশ্রুতি রাখতে পারলেন না, তিনি পার্টিতে গিয়ে নাম লেখালেন, তখন তাহলে কিন্তু সেই ব্যক্তির মেম্বারশিপ ক্যান্সেল হয়ে যাবে। তাহলে অ্যান্টি ডিফেকশন ল এর সাহায্যে কিন্তু আমরা এই মূল মূল জায়গাগুলোকে একটু দেখব। নাম্বার 1, তিনি যদি স্বেচ্ছায় তার নিজের জায়গা ছেড়ে অন্য জায়গায় সুইচ করে যান, ফ্লোর ক্রসিং করেন। নাম্বার 2 হচ্ছে তিনি যদি দীর্ঘদিন ধরে অ্যাবসেন্ট থাকেন, দীর্ঘদিন ধরে ভোট না দেন এবং পার্টি হুইপের বিরোধিতা করে কাজকর্ম করে থাকেন, তাকে অটোমেটিক্যালি কিন্তু ডিসকোয়ালিফাইড করে দেওয়া হবে। নাম্বার 3, একজন ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট, একজন নির্দল মানুষ, তিনি অন্য দলে থেকে ভিড়েছেন, সেক্ষেত্রেও কিন্তু তাকে আমরা তার পদ থেকে সরিয়ে দেব। না, দ্য কোয়েশ্চেন ইজ যে আমাদের এখানে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে, যে জায়গাগুলো থেকে আমরা খুব ইন্টারেস্টিং দুটো পয়েন্ট বের করতে পারবো। নেক্সট যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে আমাদের দেশেতে এই অ্যান্টি ডিফেকশন ল কিন্তু অ্যাপ্লিকেবল হতে পারে আরও একটা বিশেষ ক্ষেত্রে। কি বিশেষ ক্ষেত্রে একটু দেখো, আমি এখানে বললাম নমিনেটেড মেম্বার। এবার এই নমিনেটেড মেম্বার কারা? তাহলে নমিনেটেড এমপির মধ্যে আমরা কিন্তু বর্তমানে রাখতে পারি বা এমপিজের মধ্যে রাখতে পারি কিন্তু 12টা লোককে। এই 12টা লোক প্রত্যেকে কিন্তু রাজ্যসভা থেকে আসে, এখানে লোকসভার কিন্তু কোনো লোক নেই। তোমরা জানো যে 2 জন অ্যাংলো ইন্ডিয়ান ছিল, তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। তাহলে রাজ্যসভা থেকে যে 12 জন মেম্বার থাকে, যে 12 জন নমিনেটেড পার্সন থাকে, তাদেরকে আমরা বিশেষ একটা প্রিভিলেজ দিচ্ছি। কি প্রিভিলেজ? তাদেরকে বলা হচ্ছে যে তোমরা নমিনেটেড হয়ে আসার পরে ম্যাক্সিমাম 6 মান্থসের মধ্যে যে কোনো পলিটিক্যাল পার্টির মেম্বারশিপ নিতে পারো। ম্যাক্সিমাম 6 মান্থসের মধ্যে তোমরা পার্টি মেম্বার কিন্তু হয়ে উঠতে পারো, অর্থাৎ দলের সদস্য হতে পারো বা যে কোনো দলেতে গিয়ে তুমি নাম লেখাতে পারো। কিন্তু যদি এমন হয় যে তোমার নমিনেশন হওয়া থেকে 6 মান্থস গন, তুমি 6 মান্থস পরে গিয়ে কোনো পলিটিক্যাল পার্টিতে যদি জয়েন করো, সেক্ষেত্রে কিন্তু তোমার এগেনস্টে অ্যান্টি ডিফেকশন ল কার্যকরী হবে। তাহলে এডিএল কার্যকরী হওয়ার ক্ষেত্রে, অ্যান্টি ডিফেকশন ল কার্যকরী হওয়ার ক্ষেত্রে কি হতে হবে
না বিয়ন্ড 6 মান্থস, অর্থাৎ তুমি যদি 6 মান্থসের পরে গিয়ে কোনো দলেতে নাম লেখাতে চাও সেক্ষেত্রে তোমার জন্য কিন্তু অ্যান্টি ডিফেকশন ল আসবে। তুমি যদি বিফোর 6 মান্থস বা উইদিন 6 মান্থসের মধ্যে তুমি পার্টি মেম্বারশিপ নিতে চাও তাহলে তোমার এগেনস্টে কোনো সমস্যা হবে না। তাহলে এটাকে মনে রাখো প্রত্যেকে যে মূল 4টে জায়গাতে কিন্তু অ্যান্টি ডিফেকশন ল আসে, এবং অ্যান্টি ডিফেকশন ল আসে না একটা খুব সুন্দর জায়গাতে রয়েছে, সেটা হচ্ছে একটুখানি বলে দিই যে আমাদের দেশেতে ভারতবর্ষে যিনি লোকসভার স্পিকার এবং যিনি বিধানসভা স্পিকারের ক্ষেত্রে কিন্তু অ্যান্টি ডিফেকশন ল আসবে না। কেন বলো তো? কারণ খেয়াল করে দেখো, স্পিকার তিনি কিন্তু লোকসভার একজন এমপি, তিনি পার্লামেন্টের লোকসভার একজন সদস্য, কিন্তু সদস্য হওয়ার পরে তিনি যখন স্পিকারের চেয়ারে বসে গেলেন তারপরে কিন্তু তিনি আর কখনোই কোনো পার্টির অফিসিয়াল মেম্বার থাকবেন না। ফর এক্সাম্পল ওম বিড়লা লোকটা কিন্তু বিজেপির লোক, বিজেপি থেকে ভোটে দাঁড়িয়েছিল এবং জিতে লোকসভার মেম্বার, কিন্তু ওম বিড়লা বর্তমানে পরিচিত হচ্ছে স্পিকার হিসেবে। স্পিকারের ওই নিরপেক্ষ চেয়ারে বসার পরে সে কিন্তু আর অফিসিয়ালি বিজেপির পার্টি মেম্বার থাকবে না। সে মনে প্রাণে বিজেপি, সেটা আলাদা ব্যাপার, কিন্তু অফিসিয়ালি সে কিন্তু আর পার্টি মেম্বার নয়। তাহলে অফিসিয়ালি যদি সে পার্টি মেম্বার না থাকে, স্পিকারের পদেতে থাকাকালীন যেহেতু তার আলাদা করে কোনো পার্টি আইডেন্টিটি বড় হয়ে দাঁড়াবে না, তার মানে তিনি পার্টি মেম্বারশিপ যদি ছাড়েনও সেক্ষেত্রেও কিন্তু তার এগেনস্টে অ্যান্টি ডিফেকশন ল অ্যাপ্লিকেবল হবে না। তাহলে স্পিকারের ক্ষেত্রে কিন্তু আমরা একটা বড় প্রিভিলেজ দিচ্ছি, স্পিকারের ক্ষেত্রে কিন্তু অ্যান্টি ডিফেকশন ল উইল নট বি অ্যাপ্লিকেবল। নট অনলি দিস, যদি এমন ঘটনা ঘটে কোন একটা পলিটিক্যাল পার্টি থেকে, একটা রাজনৈতিক দল থেকে যদি দেখা যায় যে 2/3 মেম্বার যদি সুইচ করে, 2/3 লোক যদি সেই পার্টি থেকে বেরিয়ে যায়, একটা বা দুটো লোক কিন্তু নয়, টোটাল পলিটিক্যাল পার্টি থেকে 2/3 মেম্বার বা 2/3 লোক যদি বেরিয়ে যায়, তখন তাহলে সেই লোকগুলোর জন্যও কিন্তু অ্যান্টি ডিফেকশন ল কার্যকরী হবে না। তাহলে অ্যান্টি ডিফেকশন ল কার্যকরী না হওয়ার ক্ষেত্রে কিন্তু আমরা দুটো মূল জায়গাকে দেখলাম। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, আমরা যে জায়গাটা খুব ভালো করে বোঝার চেষ্টা করব সেটা হচ্ছে যে আমাদের এখানে একটা প্রশ্ন দেয় এবং সেই প্রশ্নটা দেখবে ম্যাক্সিমাম জায়গাতে উত্তর একরকম থাকে, কিন্তু আমি উত্তরটা আজকে তোমাদের বলে দেব। সেটা হচ্ছে যে অ্যান্টি ডিফেকশন ল বা এডিএল এটা লাগু হবে কি হবে না, সেই ফাইনাল ডিসিশনটা কে নেবে, ডিসকোয়ালিফিকেশনের যে ডিসিশনটা সেটা কে নেবে, তার উত্তরটা হচ্ছে স্পিকার নেবে, অর্থাৎ সভাপতি নেবে, অথবা নেবে চেয়ারম্যান। মানে হচ্ছে যে কোনো হাউসের তুমি গল্প বলছো, সেই হাউসের যিনি সভাপতি থাকবেন বা প্রিসাইডিং অফিসার থাকবেন, হি উইল টেক দ্য ডিসিশন। এখানে কিন্তু অনেক জায়গাতে প্রেসিডেন্টের কথা লেখা থাকে বা ইলেকশন কমিশনের কথা বলা থাকে, কিন্তু না, মূল যিনি সভার সভাপতি হবেন তাকে এখানে সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা নেওয়া হয়েছে। এবারে আমরা এখানে লাস্টলি যে আর্টিকেল দুটো পড়বো, যে আর্টিকেল দুটোর সঙ্গে এই আইনটার একটা ক্লোজ কানেকশন রয়েছে, সেটা হচ্ছে আর্টিকেল 102, 102 নম্বর আর্টিকেল, এবং আমরা পড়বো আর্টিকেল নাম্বার 191, 191 নম্বর আর্টিকেল। প্রথমটা হচ্ছে সেন্ট্রালের ক্ষেত্রে, তারপরেরটা হচ্ছে স্টেটের ক্ষেত্রে। সো এখান থেকে তোমাদের এই ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসবে। আমি বারবারই যেটা নিয়ে বলছি, অ্যান্টি ডিফেকশন ল কিন্তু তুমি যে কোনো বই পড়ো, তুমি যে কোনো বড় বড় সাইট থেকে পড়ো, বিশাল করে লেখা রয়েছে। সহজ করে যদি একটুখানি বোঝানোর চেষ্টা করি, এই পয়েন্টগুলোকেই কিন্তু ফোকাস করতে হবে। মূল শব্দটা কি, কোন সালে এসছে, কোন সংশোধনী দিয়ে এসছে, এবং আমাদের দেশে কোন প্রধানমন্ত্রীর আমলে এসছে, কোন কোন ক্ষেত্রে অ্যান্টি ডিফেকশন আসে, একটা লোক স্বেচ্ছায় অন্য দলে চলে গেল, একটা লোক দীর্ঘদিন ধরে ভোট দেয় না, পার্টি হুইপের এগেনস্টে কথা বলে, একটা লোক সে নির্দল ছিল কিন্তু পার্টি জয়েন করেছিল, অথবা সে নমিনেটেড পার্সন কিন্তু 6 মাসের বেশি সময়ের পরে সে পার্টি জয়েন করেছে, অ্যান্টি ডিফেকশন ল এর জন্য তারা সরে যাবে। অ্যান্টি ডিফেকশন ল আসবে না হচ্ছে স্পিকারের ক্ষেত্রে, এবং যদি একটা মাদার পার্টি থেকে 2/3 মেম্বার বেরিয়ে যায় সেক্ষেত্রে অ্যান্টি ডিফেকশন ল উইল নট বি অ্যাপ্লিকেবল। আমাদের দেশেতে যে দুটো আর্টিকেল অ্যান্টি ডিফেকশনের জন্য রেসপন্সিবল, দ্যাট ইজ 102 এবং 191 ফর সেন্ট্রাল অ্যান্ড স্টেট। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, এই অ্যান্টি ডিফেকশন ল আমাদের দেশেতে কিন্তু বহু বছর ধরে লাগু হয়, কিন্তু এটা লাগু হওয়ার ক্ষেত্রে যে ব্যক্তিটি সিদ্ধান্ত নেবেন তিনি হচ্ছেন প্রিসাইডিং অফিসার অফ দ্য হাউস, সেটা সেন্ট্রাল হোক কি স্টেট হোক। সো দিস ইজ অল অ্যাবাউট অফ অ্যান্টি ডিফেকশন ল। হোপফুলি তোমরা বুঝতে পারলে। খুব ছোট একটা ক্লাস, মন দিয়ে প্রত্যেকে ক্লাসটা করার পরে আমাকে ফিডব্যাক জানাবে যে কেমন লাগলো ক্লাসটা, এবং এই সংক্রান্ত যদি আরও কিছু ইনফরমেশন জানতে চাও কমেন্ট সেকশনে জানিও, আমি অবশ্যই তোমাদের উত্তর দেব। আজকে ক্লাসটা এখানেই শেষ করলাম। পরের দিন আবার তোমাদের সাথে লাইভ ক্লাসে আমার দেখা হবে, এমসিকিউ ডিসকাশন নিয়ে আমরা কিন্তু ক্লাসটা কন্টিনিউ করব। থ্যাংক ইউ।